বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি একজন অর্থনীতিবিদ নই, বাট আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে যে জিনিসটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের নতুন সরকার জাতীয় বাজেট উপস্থাপন করার সময় তো প্রায় এসে গেল। সে ব্যাপারে আমাদের আগামীর বাজেটটি কেমন হওয়া উচিত সে নিয়ে একটু আলোচনা করতে চাই। যে বাজেট নিরাপত্তা, স্বনির্ভরতা ও স্থিতিশীলতার পথে বাংলাদেশকে নিয়ে যাবে। বাংলাদেশ সরকার প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন করে জাতীয় সংসদে, যা কেবল একটি অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি দেশের সামগ্রিক দিক নির্দেশনা নির্ধারণের একটি কেন্দ্রীয় দলিল। কিন্তু বাস্তবতায় দেখা গেছে বহু বছর ধরে এই বাজেট অনেকাংশে আয় ব্যয়ের একটি আনুষ্ঠানিক হিসাব কিংবা রাজনৈতিক অগ্রাধিকারের প্রতিফলন হিসাবেই সীমাবদ্ধ থেকেছে। জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সক্ষমতার বিষয়গুলো প্রান্তিকভাবে বিবেচিত হয়েছে। অথচ বর্তমান বিশ্ব বাস্তবতায় বাজেটকে একটি সমন্বিত নিরাপত্তার নথি হিসাবে না দেখলে রাষ্ট্রের সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি গত এক দশকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করলেও তার ভেতরে কিছু কাঠামোগত দুর্বলতা স্পষ্ট। কর জিডিপি অনুপাত প্রায় 8 থেকে 10% মধ্যে আটকে আছে, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কম। এর ফলে সরকার নিজস্ব রাজস্ব থেকে উন্নয়ন ও নিরাপত্তা খাতে পর্যাপ্ত বিনিয়োগ করতে পারে না এবং বিদেশি ঋণ ও সহায়তার উপর নির্ভরতা বাড়ে। বৈদেশিক ঋণ জিডিপির তুলনায় এখনও সহনীয় পর্যায়ে থাকলেও এর প্রবৃদ্ধি দ্রুত হচ্ছে এবং ঋণ পরিশোধের চাপ ভবিষ্যতে বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে রপ্তানির প্রায় 80% তৈরি পোশাক খাত থেকে আসা অর্থনৈতিক বৈচিত্র্যের সীমাবদ্ধতাকে তুলে ধরে। এই বাস্তবতা দেখায় যে বাহ্যিক ধাক্কা, যেমন বৈশ্বিক মন্দা বা সরবরাহ, যুদ্ধবিগ্রহ, শৃঙ্খলার বিঘ্ন বাংলাদেশের অর্থনীতিকে দ্রুত অস্থির করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে আগামী জাতীয় বাজেটকে একটি নিরাপত্তা কেন্দ্রিক কাঠামোয় রূপান্তর করা অপরিহার্য। অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা, আভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং সামরিক প্রস্তুতি সবকিছু মিলিয়ে একটি হোল অফ নেশন অ্যাপ্রোচ বা পুরো জাতির সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। বাজেটের প্রতিটি বরাদ্দকে একটি বৃহত্তর কৌশলগত উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করতে হবে, যাতে রাষ্ট্রের সীমিত সম্পদ সর্বোচ্চ কার্যকারিতায় ব্যবহৃত হয়। অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা এই রূপান্তরের প্রথম ধাপ। বাংলাদেশকে দ্রুত শিল্প বহুমুখীকরণের পথে এগোতে হবে। তৈরি পোশাক খাতের পাশাপাশি ফার্মাসিউটিক্যালস, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প এবং জাহাজ নির্মাণের মতো খাতগুলোকে কৌশলগতভাবে উন্নত করতে হবে। গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বর্তমানে জিডিপির খুবই সামান্য অংশ। এটি অন্তত 1% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ, কর প্রণোদনা এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। একটি শক্তিশালী আভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা দেশের আমদানি নির্ভরতা কমিয়ে কৌশলগত স্বাধীনতা বাড়াবে। রাজস্ব ব্যবস্থায় মৌলিক সংস্কার ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। কর প্রশাসনের ডিজিটালাইজেশন, কর ফাঁকি রোধে ডেটা অ্যানালিটিক্স ব্যবহার এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিকে কর কাঠামোর আওতায় আনা জরুরি। প্রত্যক্ষ করের অংশ বৃদ্ধি করে পরোক্ষ করের উপর নির্ভরতা কমাতে হবে, যাতে সাধারণ জনগণের উপর চাপ কমে এবং রাজস্ব কাঠামো আরও ন্যায্য হয়। কর জিডিপি অনুপাতকে ধাপে ধাপে 12 থেকে 15% উন্নীত করার একটি বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে। এটি অর্জিত হলে সরকার বিদেশি ঋণের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদ দিয়ে উন্নয়ন ও নিরাপত্তা খাতে বিনিয়োগ করতে পারবে। ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রকল্পে সময়ক্ষেপণ, ব্যয় বৃদ্ধি এবং দুর্নীতি দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হিসাবে রয়ে গেছে। আগামী বাজেটে পারফরমেন্স ভিত্তিক বরাদ্দ ব্যবস্থা চালু করা যেতে পারে, যেখানে
প্রকল্পের অগ্রগতি ও ফলাফলের উপর ভিত্তি করে অর্থ ছাড় করা হবে। ই প্রকিউরমেন্ট, রিয়েল টাইম মনিটরিং এবং স্বাধীন নিরীক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সংসদীয় তদারকি, বিশেষ করে জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধি এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বচ্ছতা বৃদ্ধি পেলে জনগণের আস্থা বাড়বে, যা রাষ্ট্রীয় স্থিতিশীলতার একটি মৌলিক উপাদান। প্রতিরক্ষা খাতে বাজেটকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। বরাদ্দের পরিমাণ বাড়ানোই মূল লক্ষ্য নয়, বরং সেই অর্থ কিভাবে কৌশলগত সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হচ্ছে সেটিই গুরুত্বপূর্ণ। সমন্বিত বাহিনী কাঠামো গড়ে তোলা, যৌথ অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশের কৌশলগত অবস্থান বিবেচনায় সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি। উপকূলীয় নজরদারি, অফশোর টহল এবং সামুদ্রিক সম্পদ সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে বিদেশি নির্ভরতা কমানোর চেষ্টা করতে হবে। আভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আধুনিকীকরণ অপরিহার্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তি নির্ভর অপারেশন, ফরেনসিক সক্ষমতা এবং ডেটা চালিত বিশ্লেষণের সঙ্গে সংযুক্ত করতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত ডেটা প্ল্যাটফর্ম গড়ে তুললে তথ্য বিনিময় দ্রুত হবে, হুমকি শনাক্তকরণ আরও কার্যকর হবে। আভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী না হলে কোনো বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা টেকসই হয় না। ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা একটি কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। বাংলাদেশে ব্যাংকিং, বিদ্যুৎ, টেলিযোগাযোগ এবং সরকারি সেবাগুলো দ্রুত ডিজিটালাইজেশন হচ্ছে, কিন্তু সেই অনুপাতে সাইবার নিরাপত্তা অবকাঠামো গড়ে ওঠেনি। একটি শক্তিশালী জাতীয় সাইবার কমান্ড গঠন, ডেটা সুরক্ষা আইন কার্যকর করা এবং দক্ষ জনবল তৈরি করা জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা এবং সাইবার প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। একই সঙ্গে তথ্যযুদ্ধ মোকাবেলায় রাষ্ট্রকে সক্ষমতা অর্জন করতে হবে, কারণ ভুয়া তথ্য ও প্রপাগান্ডা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।